ওয়ালাইকুম আসসালাম আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম জানাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমরা আমাদের আজকে লেসনটা শুরু করি। আমরা আজকে আলোচনা করব ব্যানার বা অ্যাড ডিজাইন নিয়ে। তো এই ব্যানার বা অ্যাড ডিজাইনটা সব থেকে বেশি এখন ট্রেন্ডি একটা টপিকের মধ্যে অন্যতম বলতে পারেন, কারণ যত বিজনেস বাড়বে তারা কিন্তু এখন সোশ্যাল প্রেজেন্সটা বাড়ানোর চেষ্টা করবে। ঠিক আছে, যতই বিজনেস আসবে, নতুন নতুন কোম্পানি গ্রো করবে, নতুন বিজনেস আসবে, বিজনেসের কোনো একটা নতুন প্রোডাক্ট আসবে, যেটাই আসুক না কেন, সবাই এখন চেষ্টা করে অনলাইন প্রেজেন্স বাড়ানোর জন্য। ঠিক আছে, তারা সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাকাউন্ট করে, তারপরে সেখানে আপনার তাদের প্রোডাক্টের প্রমোশন করে। হ্যাঁ, ফেসবুকে বিজ্ঞাপন করে, অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপন করে। সো যার কারণে দেখা যায় যে একটা প্রতিষ্ঠান প্রত্যেক দিন গড়ে ধরেন যে 2 থেকে 3টা করে পোস্ট করতেছে। কিছু কিছু প্রতিষ্ঠান আরো বেশি করে, আবার কেউ কেউ আছে হয়তো বা একটু কম করতে পারে। তো বলা যায় যে যারা যত বেশি অনলাইনে অ্যাক্টিভ থাকবে তাদেরকে তাদের অডিয়েন্সরা বেশি মনে রাখবে। তো যার কারণে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের অডিয়েন্সকে এঙ্গেজ রাখার জন্য বিভিন্ন অফারে হোক বা বিভিন্ন দিবসে হোক বা বিভিন্ন ইনফরমেশন দিয়ে হোক, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। তো সোশ্যাল মিডিয়াতে জাস্ট আপনার একটা লিখা দিয়ে পোস্ট করে এমনটা কিন্তু হয় না। কি করে? আপনার একটা পোস্ট ডিজাইন করে। এবং আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটেও চিন্তা করেন, বাংলাদেশেও কিন্তু এখন উদ্যোক্তা বাড়তেছে, নতুন নতুন বিজনেস গ্রো করতেছে। সো যত নতুন বিজনেস আসবে, তাদের সোশ্যাল অ্যাকাউন্ট বাড়বে, তাদের সেই সোশ্যাল অ্যাকাউন্ট গুলো মেনটেন করতে হবে। আবার তাদের বিজনেসটাকে ধরেন যে প্রমোট করার জন্য পেইড ক্যাম্পেইন তারা চালাবে। আপনারা অনেকেই জানেন যে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, তারপরে লিঙ্কডইনে, এগুলোতে কিন্তু আপনার পেইড অ্যাড দেয়া যায়। ঠিক আছে, পেইড বিজ্ঞাপন দেওয়া যায়। আপনারা কিন্তু ফেসবুকে এটা অহরহ অনেক দেখেন আর কি। সো এই টাইপের ব্যানার বা ডিজাইন, এগুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি? আমরা অ্যাডোবি ফটোশপে সোশ্যাল মিডিয়া পোস্ট একটা দেখছিলাম, যেটা আমরা 1080 বাই 1080 পিক্সেলের একটা ডকুমেন্টে করতাম। তো সেটাও সোশ্যাল মিডিয়াতে পোস্টের জন্য হতে পারে। এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এটার থেকে একটু মানে বৃহৎ পরিসরে কি হতে পারে সেটা দেখব। যেমন ধরেন যে আমরা যদি প্রথমত আমি স্ক্রিনটা শেয়ার করি এবং তারপরে যদি বলি, দেখেন আমি ধরেন যে গুগলে সার্চ করতেছি একটা কিওয়ার্ড দিয়ে, হিরো অ্যাড ব্যানার। হিরো অ্যাড ব্যানার, আমরা বিজ্ঞাপনের জন্য অ্যাড ব্যানার তৈরি করতে পারি, আমরা অ্যাড ব্যানার ডিজাইন করব, ঠিক আছে। বাট আমি লিখলাম কি হিরো অ্যাড ব্যানার। সো যদি আপনি বলেন যে ফেসবুকের জন্য একটা অ্যাড ব্যানার তৈরি করে দিতে হবে, আপনি হয়তো 1200x600 করবেন, কিংবা 1200x1200 করবেন, কিংবা 1080 বাই 1080 করবেন, তাই না? এটাতে তো আপনি করে দিলেন, যে ফেসবুকের জন্য বলছে আপনি ফেসবুকের জন্য করে দিলেন। কিন্তু বড় বড় প্রতিষ্ঠান যেগুলো, যারা তাদের মার্কেটিং এর জন্য একটা ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করে, তারা কিন্তু শুধু ফেসবুকে বিজ্ঞাপন দেয়, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে। আচ্ছা, সো হিরো অ্যাড ব্যানার যদি আপনাদের 275-এ হয়ে থাকে, তাহলে এখানে আপনাদের রিপিট হবে, সমস্যা নাই। তো আপনাদের টু 275, 275 যেহেতু আপনাদের ক্লাস সংখ্যা একটু কয়টা, মানে 2টা মনে হয় বেশি হয়ে গেছিল। তো সেই হিসেবে আপনাদের যদি হয়ে থাকে সেটা আপনাদের রিপিট হবে। যদি আপনাদের 275 এখানে যারা আছেন, তারা যদি মনে করেন যে আজকের ক্লাস করার দরকার নেই, আপনারা চাইলে স্কিপ করতে পারেন আজকের ক্লাসটাও, ঠিক আছে। আর যদি মনে করেন যে আবার করবেন, সেটা করতে পারেন। আর 276 এর তো ব্যানার ডিজাইনের উপরে কোনো ক্লাস হয়নি, হয়েছে? হয়েছে তো মনে হয়। আচ্ছা, ব্যানার ডিজাইনের ক্লাসও তো আপনাদের হয়েছে তাহলে। ব্যানার হয়ে গেছে, বিজনেস কার্ড, মান্ডালা ডিজাইন। আচ্ছা, লাস্ট ক্লাস মান্ডালা ছিল। আচ্ছা, 276 আপনার একটু কনফার্ম করেন তো, হিরোয়েট ব্যানার হয়েছে? আচ্ছা, হিরোয়েট ব্যানার করছেন, ওকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ কনফার্মেশনের জন্য, ধন্যবাদ। হ্যাঁ, এটা আমাকে আরো আগে বলতেন। ওকে। যদি আমাদের হিরো অ্যাড ব্যানার হয়ে থাকে, তাহলে আমরা হিরো অ্যাড ব্যানারে না গিয়ে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা স্টেশনারি ডিজাইন। ঠিক আছে, স্টেশনারি ডিজাইন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি স্টেশনারি ডিজাইনের উপরে কোনো ক্লাস হয়নি আপনাদের এখনো, তাই না? রাইট। ওকে, সো চলেন আমরা স্টেশনারি ডিজাইন নিয়ে কথা বলি। তাহলে স্টেশনারি ডিজাইনটা কি? স্টেশনারি ডিজাইনটা এরকম, হিরো অ্যাড ব্যানারে যেমন আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম যে একটা কনসেপ্ট থাকবে, মাল্টিপল ভ্যারিয়েশন হবে।
কনসেপ্ট হবে একটাই, বাট ভ্যারিয়েশন হবে বিভিন্ন সময় বিভিন্ন সাইজের হবে আর কি। ঠিক আছে? সো এই আপনার হচ্ছে স্টেশনারি ডিজাইনটাও হচ্ছে সেম। আপনার কনসেপ্ট হবে একটা, কিন্তু ভ্যারিয়েশন হবে, সাইজের ভ্যারিয়েশন থাকবে, ডাইমেনশনের ভ্যারিয়েশন থাকবে। ঠিক আছে? সো আমি যদি ধরেন যে এখানে স্টেশনারি ডিজাইন লিখে সার্চ করি, কিংবা আমরা যদি আমাদের গ্রাফিক রিভারে চলে যাই, গ্রাফিক রিভার, দেখেন ব্যাপারটা আবারও বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু হিরো অ্যাড ব্যানারের মতোই। হিরো অ্যাড ব্যানারের মতোই আপনার ডিজাইন হবে একটাই, সেম কনসেপ্ট, কিন্তু সাইজ ভ্যারিয়েশন হবে। ঠিক আছে? তো আমরা যদি এখানে ধরেন যে স্টেশনারি ডিজাইন লিখে সার্চ করি, তাহলে দেখেন স্টেশনারি ডিজাইন মানে হচ্ছে অনেকগুলো আইটেম একত্রে আমরা হচ্ছে স্টেশনারি বলি। যেমন বিজনেস কার্ড, এটা স্টেশনারি আইটেমের একটা ধরেন যে এলিমেন্ট। ঠিক আছে? তারপরে লেটার হেড, যেমন এখানে দেখতে পাচ্ছেন বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ড, লেটার হেড, এই যে লেটার হেড, তারপরে হচ্ছে আপনার ইনভেলপ। ঠিক আছে? তারপরে বিজনেস ফোল্ডার, এগুলো এখানে ধরেন যে আপনার 1 2 3 4, চারটা মিলে একটা প্যাকেজ আছে। তো এই চারটা মিলে একটা হচ্ছে স্টেশনারি ডিজাইনের একটা প্যাকেজ। ওকে? আচ্ছা, এখানে যদি দেখেন এখানেও সেম আপনার হচ্ছে, আপনি এখানে বিজনেস কার্ড পাচ্ছেন, তারপর হচ্ছে বিজনেস ফোল্ডার পাচ্ছেন, তারপরে হচ্ছে আপনি একটা এখানে ইনভেলপ পাচ্ছেন। ওকে? তো এভাবে যদি আপনি দেখেন, এখানে যদি আপনি দেখেন যে ডিজাইন কিন্তু একটাই, কনসেপ্ট কিন্তু একটাই, শুধু সাইজের ভ্যারিয়েশন। ঠিক আছে? কনসেপ্ট একটাই, কিন্তু যখন আপনার বিজনেস ফোল্ডারে করতেছে তখন বিজনেস ফোল্ডারের মতো, যখন হচ্ছে আপনার বিজনেস কার্ডে করতেছে তখন একরকমের, তখন সেটা ডিজাইনটা ছোট হয়ে আসতেছে। যখন হচ্ছে আপনার লেটার হেডের জন্য করতেছে তখন আবার একরকমের। ঠিক আছে? তো ডিজাইন একটাই, কনসেপ্ট একটাই, কিন্তু এখানে ডকুমেন্ট আলাদা আলাদা, আলাদা আলাদা ডকুমেন্ট আলাদা আলাদা ভাবে জাস্ট হচ্ছে আপনার এটা ডেকোরেট করা হয়েছে, এটাই। ঠিক আছে? এখন আমরা স্টেশনারি ডিজাইনটাতে কেন ফোকাস করব, বা আমাদের আসলে করলে লাভটা কি? দেখেন কনসেপ্ট যেহেতু একটাই, আমি ডিজাইন একটাই তৈরি করলাম। এখন আপনাকে যদি ধরেন একটা ফ্লায়ার ডিজাইনের কথা বলা হয়, তো ফ্লায়ার ডিজাইন কি A4, লেটার হেডও কিন্তু A4 এরই হয়। ঠিক আছে? তো এখন আপনি লেটার হেড ডিজাইন করলেন A4, আপনি হচ্ছে ইনভেলপ ডিজাইন করলেন A4, সেম পরিশ্রম, সেম কষ্ট, সেম কিছু। ঠিক আছে? এখন আপনি ক্লায়েন্টের সাথে যখন ডিল করতেছেন, ওই একটা কাজ কমপ্লিট হয়ে গেল, আপনি $10 পেয়ে গেলেন, শেষ। আর কোনো কিছু নাই এখানে। বাট স্টেশনারি ডিজাইনের ক্ষেত্রে আপনি যেমন লেটার হেড ডিজাইন করার জন্য, আপনি ফ্লায়ার ডিজাইন করার জন্য যে কষ্টটা করতেন, লেটার হেড ডিজাইন করার জন্য সেম কষ্টই করতে হচ্ছে। আর পাশাপাশি যে এলিমেন্ট গুলো আরো থাকতেছে, সেটার জন্য আমাকে নতুন করে ডিজাইন করতে হচ্ছে না, শুধু আমি ওই ডিজাইনটাকেই এই সাইজগুলোতে রিপ্লেস করে দিচ্ছি। তার মানে কষ্ট আমাকে ওই ফ্লায়ারের মতন একবারই করতে হচ্ছে, কিন্তু যেহেতু এলিমেন্ট বেশি, আমাদের এখানে অনেকগুলো আইটেম যেহেতু, সো তখন আমরা কি করি, আমরা তখন বেশি চার্জ করি। একটা ফ্লায়ার ডিজাইনের জন্য যদি $10 চার্জ করি, সেম পরিশ্রমে একটা স্টেশনারি ডিজাইনের জন্য আমরা 60 70 100 200 পর্যন্ত চার্জ করতে পারি। সো যার কারণে আমি মনে করি যে ফ্লায়ার ডিজাইনের পাশাপাশি যদি আপনাদের স্টেশনারি ডিজাইনের উপরেও ফোকাস থাকে, তাহলে এটা আপনাদের জন্য প্রফিটেবল হবে, একটা প্রফিটেবল নিশ। যদি আমি ফাইবার একটু দেখাই, দেখেন স্টেশনারি ডিজাইন লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমাদের এখানে রেজাল্ট আসতেছে 2600-র মতো। ঠিক আছে? স্টেশনারি ডিজাইনের উপরে রেজাল্ট আছে আমাদের 2600-র উপরে, কিন্তু আপনি যদি ফ্লায়ার ডিজাইনের উপরে করেন, শুধু ফ্লায়ার নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন যে আপনাকে অলমোস্ট 20,000-এর মতন আপনাকে কম্পিটিশন মানে ফেস করতে হবে। তো সে জায়গাতে আমাদের প্রথমত একটা হচ্ছে যে স্টেশনারি ডিজাইন হচ্ছে লো কম্পিটিটিভ একটা নিশ, যেটাতে কাজের মানে গিগের পরিমাণটা কম। এখন কাজ কেমন আছে সেটা যদি আমরা দেখি, সেটা আমরা এখান থেকে চেক করতে পারি। যেমন এই যে এখানে একটা গিগ আছে, তো এই গিগের কিন্তু ধরেন যে একটা অর্ডার চলতেছে, দেখেন। তারপরে এখানে যদি এটা যদি দেখেন, প্রথম পেজের গুলো বাদ দিয়ে সেকেন্ড পেজে আমার দেখা যাচ্ছে যে আসলে এগুলোতে অর্ডার বেশি চলতেছে। ফার্স্ট পেজের গুলো হয়তো আপনার বিজ্ঞাপন থেকে আসছে, এই জন্য তাদের অর্ডারটা একটু কম তুলনামূলক ভাবে। যদি আমি এটা দেখাই, আপনাদের হিরো অ্যাড ব্যানারের উপরে ক্লাস হয়েছে, এই যে আপনাদের অ্যাড ব্যানার ডিজাইন, আপনাদের 15 নম্বর ক্লাসটা 12 তারিখ। 12 তারিখ মানে হচ্ছে রমজানের প্রথম দিন, যেদিন সেদিনই ব্যানার ডিজাইন নিয়ে আপনাদের
ক্লাস হয়েছে, আপনি 15 তারিখের ভিডিওটা দেখে নেন, 276 ব্যাচ। আর 275 ব্যাচের সম্ভবত 17 নাম্বার ক্লাস বা এরকম কিছু হবে আর কি। ঠিক আছে, আচ্ছা। সো আমি যেটা দেখাচ্ছিলাম যে এখানে দেখেন 9টা অর্ডার রানিং আছে। আই উইল ডিজাইন বিজনেস কার্ড, লেটার হেড অ্যান্ড স্টেশনারি অল আইটেমস। সব আইটেম নিয়ে সে কাজ করবে। যদি আপনার ধরেন যে বেসিক প্যাকেজ হয়, বেসিক প্যাকেজে সে কি দিচ্ছে, বিজনেস কার্ড অর লেটার হেড, হয় বিজনেস কার্ড দিবে অথবা লেটার হেড দিবে, দুইটার একটা। সেটার জন্য দেখেন $15। বাট শুধু বিজনেস কার্ড করতে গেলে কিন্তু আপনার $10 বেশি আপনি হয়তো নিতে পারতেছিলেন না, নিতে পারতেন না। বাট যখন স্টেশনারি নাম দিচ্ছে তখন কিন্তু দেখেন $15 চার্জ করতে পারতেছে, যে হয় বিজনেস কার্ড অথবা লেটার হেড। তো যার দুইটাই লাগবে সে সে কি করবে, এইটাকে দুইটা কোয়ান্টিটিতে অর্ডার করবে, তাই না? 15 15 $30। কিন্তু দেখেন $30, বাট কনসেপ্ট তো সেম। বিজনেস কার্ডের জন্য যে কনসেপ্ট থাকবে, লেটার হেডের জন্য সেম কনসেপ্ট থাকবে। শুধু ডকুমেন্ট সাইজটা আলাদা হওয়ার কারণে আপনার $30 চার্জ করতে পারতেছে। স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি আসেন, তাহলে দেখেন স্টেশনারি আইটেম চেক দ্য গিগ ডেসক্রিপশন। সে কি করছে, ডেসক্রিপশনে বলে দিছে এই যে স্ট্যান্ডার্ড প্যাকেজ $40। কি কি দিবে, বিজনেস কার্ড, লেটার হেড MS ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডেও দিবে, ইনভেলপ, ইনভয়েস, ইমেল সিগনেচার, পোস্ট কার্ড। ঠিক আছে, এই যে এই 7টা আইটেম সে ডিজাইন করে দিবে $40। সো এখন যাদের ধরেন যে এই আইটেমগুলো দরকার হবে, সে কিন্তু এই গিগটাকেই চুজ করবে। সে কিন্তু আলাদা করে বিজনেস কার্ড আলাদা একজনের কাছে, লেটার হেড আলাদা একজনের কাছে, ইনভেলপ আলাদা একজনের কাছে, এভাবে কিন্তু ডিজাইন করাবে না। একজনই যেহেতু আমার হচ্ছে 7টা আইটেম দিতে পারতেছে, সো এই গিকটাকে সে পছন্দ করবে। এবং একটা মাত্র কনসেপ্ট দিয়ে শুধুমাত্র 7টা আইটেমে আপনার সাইজ ভেরিয়েশনের মাধ্যমে কিন্তু সে কি করতে পারতেছে, $40 আর্ন করে ফেলতে পারতেছে। ঠিক আছে, সো এখানে আপনি যদি দেখেন যে প্রিমিয়াম প্যাকেজ, এখন প্রিমিয়াম প্যাকেজে দেখা যাচ্ছে যে প্রায় 16টা আইটেম আছে, মানে অনেক কাজ করতে হবে, বিশাল বড় একটা প্রজেক্ট, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আদতে কিন্তু না, দেখেন আপনার প্রিমিয়াম প্যাকেজে যদি আসেন, $80 সে চার্জ করতেছে মাত্র 2 দিনের ডেলিভারি টাইম। কেন 2 দিন মাত্র? কারণ একটা কনসেপ্ট কনসেপ্ট তৈরি করতে যতটুকু সময়, একটা কনসেপ্ট তৈরি করতে যে সময়, তারপরে আপনার হচ্ছে বাকি আইটেম যেগুলো আছে এগুলোতে শুধু কি করবে, সে শুধু হচ্ছে ডিজাইনটাকে প্লেস করে দেবে, আর তো কোনো কাজ নাই। ঠিক কিনা? সো এখানে আইটেম গুলো কি কি আছে দেখে নেন, দেখলে চিনতে পারবেন। সো ক্লায়েন্ট বললে, ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে যে তুমি কি কি স্টেশনারি আইটেম দিবা আমাকে প্যাকেজের মধ্যে, তো তখন আপনি এগুলো বলতে পারবেন যে আমি এই জিনিসগুলো দিব। এখন এখান থেকে নতুন অনেক কিছুই আপনারা পাবেন যেটা এর আগে কখনো হয়তো বা দেখেন নাই। এবং এখানে যেমন দেখেন প্রায় 16টা আইটেম আছে। তো 16টা আইটেমই হচ্ছে আপনার ডিজাইন করে জানতে হবে, ব্যাপারটা এমনও না। আপনি যদি একটা ডিজাইন করতে পারেন, আপনি সব ডিজাইনই করতে পারার কথা, ওইটার জন্য আলাদা করে সময় দেওয়ার দরকার নাই। ঠিক আছে, আবার সবগুলো যে সবসময় লাগে ব্যাপারটা এমনও না। যেমন ধরেন মক ডিজাইনটা এটা খুবই রেয়ার, মক ডিজাইনের কাজটা স্টেশনারির মধ্যে থাকে, বাট খুবই মানে সব কোম্পানি এটা নেয় না। ওয়ালপেপার ফর ল্যাপটপ অর ফোন, এটাও হচ্ছে সব ক্লায়েন্ট চায় না। ঠিক আছে, যদি চায় তখন হয়তো আপনি দিলেন। তারপরে কমপ্লিমেন্ট স্লিপটাও খুব একটা চায় না। বাকি জিনিসগুলো মোটামুটি হচ্ছে তারা চায় আর কি। তো এখন এটার মধ্যে যেমন লেটার হেডের কথাটা বলা হচ্ছে, আপনারা অনেকে প্রশ্ন করতেছেন লেটার হেড কি জিনিস। লেটার হেড হচ্ছে যে একটা চিঠির মতন কোনো একটা কোম্পানিকে, বা কোনো একটা কোম্পানি তার মানে কোনো একটা কোম্পানি ধরেন যে তার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে, কিংবা হচ্ছে অন্য কোনো কোম্পানি যাদের সাথে তারা বিজনেস করে, তাদেরকে ধরেন যে ধরনের বিভিন্ন ধরনের লেটার পাঠায়। ঠিক আছে, বিভিন্ন ধরনের লেটার পাঠায়। যেমন ধরেন যে অনেক কোম্পানিকে এমনও দেখা যায় যে কোন একটা কোম্পানির সাথে কোন একটা কাজে ডিল করবে, ধরেন যে দুজন মিলে হচ্ছে একটা কোলাবোরেশন করবে, ডিল করবে। তো ওই কোম্পানির সিইও কে একটা মেসেজ পাঠালো যে আমি তোমাদের সাথে বিজনেস করতে আগ্রহী। সো এটার উপরে ধরেন যে একটা লেটার তারা লিখে পাঠাইলো। সো সেই লেটারটা একটা ডিজাইনের মধ্যে থাকে, সেটা একটা ডিজাইনের মধ্যে থাকে। যেমন দেখেন এই যে লেটার হেড, এটা হচ্ছে লেটার হেড। দেখেন উপরের দিকে লোগো আছে, তারপর সম্ভবত ফোন নাম্বার বা কিছু আছে, তারপরে এই যে একটা লেটার, হ্যাঁ পুরো বডিতে লেটার মানে একটা লিখা আছে, প্যারাগ্রাফ আছে, যেভাবে আমরা লেটার লিখে আসছি স্কুল কলেজে যেভাবে লিখে আসছি ওই টাইপেরই একটা লেটার এখানে। নিচে হচ্ছে আপনার যে লেটারটা লিখবে তার ডিটেলস, তারপরে নিচে ধরেন যে ফুটারে সেই কোম্পানির ডিটেলস বা কোম্পানির কন্ট্যাক্ট আইটেমটা, এতটুকুই, আর কিছু না। এটাকে হচ্ছে আমরা লেটার হেড বলতেছি আর কি। ঠিক আছে, ইমেল সিগনেচার কি, ইমেল সিগনেচার হচ্ছে যে আপনার আহ, যখন আমরা কোন একটা ইমেল পাঠাই, ইমেল পাঠানোর পরে একদম নিচের দিকে দেখবেন অনেকে সিগনেচার ব্যবহার করে। সিগনেচার বলতে ওই প্রতিষ্ঠানের কিছু
ধরেন যে তথ্য ওখানে থাকে, যেমন যে ইমেলটা পাঠাইলো তার নাম, তার ডেজিগনেশন, তার কোম্পানি ডিটেলস, এই জিনিসগুলো হচ্ছে থাকে, ডিজাইন করা থাকে। সো এটা আপনার হচ্ছে গ্রাফিক ডিজাইনারদেরকে দিয়েও করায় নাই ক্লায়েন্টরা, আবার কখনো কখনো ওয়েব ডিজাইনারদেরকে দিয়েও করায় নাই। সো যদি ক্লায়েন্টরা হচ্ছে আপনার কোডিং চায়, কোড করে সেই ইমেল সিগনেচারটা চাচ্ছে, তখন তারা হচ্ছে ওয়েব ডিজাইনারকে হায়ার করে। আর যদি ইমেজ আকারে সেটা দেখাইতে চায় ইমেল সিগনেচারটা, তাহলে হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনারদেরকে হায়ার করে। তো যদি আপনি এখানে দেখেন ইমেল সিগনেচার, আপনারা একটু সার্চ করবেন, দেখেন লেটার হেড নিয়ে বললাম তো, লেটার হেড ডিজাইন লিখে সার্চ করেন, যেই জিনিসটা জানবেন না সেই জিনিসটা লিখে সার্চ করবেন, যেটা কখনো শুনি নাই। এমন অনেক টপিক পাবেন যে টপিকটা হয়তো ক্লায়েন্ট আপনাকে প্রথম বলবে, আপনি হয়তো কোনোদিন শুনেন নাই, এমন হতেই পারে। তো সার্চ করে দেখবেন যে লেটার হেড কাকে বলে। দেখেন এখানে অনেক লেটার হেডের আপনার হচ্ছে স্যাম্পল। তারপরে তারপরে কি বললেন, কোনটার জন্য, কোনটার কথার জন্য বললেন, হচ্ছে ইমেল সিগনেচার, তাই তো? ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার লিখে সার্চ করেন, ইমেল সিগনেচার ডিজাইন। এই যে দেখেন এগুলো হচ্ছে ইমেল সিগনেচার। এই যে ইমেল যখন পাঠানো হয় তখন নিচের দিকে এই ধরনের কিছু অপশন থাকে। যখন ইমেল পাঠানো হয়, ইমেল পাঠানোর একদম নিচের দিকে, ইমেইলের একদম নিচের দিকে একটা সিগনেচার ব্যবহার করা হয়, যে ইমেলটা কোথা থেকে আসছে। সেখানে একটা ওয়েব, ধরেন যে আমি কাউকে একটা ইমেল পাঠাইলাম, ঠিক আছে, আমি কাউকে একটা ইমেল পাঠালাম, এখানে একটা টেকনিক ব্যবহার করা হয়, অনেক কোম্পানি মেম্বাররা এটা টেকনিকটাকে এইভাবে ব্যবহার করে। ধরেন যে আমি আপনাকে একটা শুভেচ্ছা জানালাম, সামনে হচ্ছে ঈদ, ঠিক আছে, সামনে একটা ঈদ, ঈদের জন্য ধরেন যে আমি আপনার কোম্পানিকে একটা শুভেচ্ছা জানালাম, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনার কোম্পানি যেন আমার কোম্পানি সম্পর্কে জানতে পারে। কিন্তু আমি যদি এখন ইমেল করে বলি যে আমি এই সার্ভিস দেই, তোমার যদি এই সার্ভিস লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, এটা সেটা, তাহলে আপনি বিরক্ত হইতে পারেন। কিন্তু যদি আমি আপনাকে একটা উইশ করি, আপনাকে একটা উইশিং একটা হচ্ছে ইমেল পাঠাই, সামনে ধরেন যে ঈদ, ঈদের একটা আমি শুভেচ্ছা আপনাকে জানাইলাম, তো তাহলে আপনি কিন্তু বিরক্ত হবেন না। তো শুভেচ্ছা পাঠানোর সাথে সাথে নিচের দিকে, ইমেইলের একদম নিচে আমি কি করলাম, আমার নাম ধরেন যে দিয়ে দিলাম, আমার ডেজিগনেশন, আমার কোম্পানি নেম এবং আমার কোম্পানির অ্যাড্রেস। তো যখন আপনি এই জিনিসগুলো পাঠাবেন, তখন যাকে পাঠাচ্ছেন তার একটু কৌতূহল হবে যে এটা কিসের কোম্পানি, কে আমাকে মানে আপনার উইশ করলো। তার ওয়েব অ্যাড্রেসটা যেহেতু আছে, ওয়েবসাইটে হয়তো ধরেন যে ক্লিক করলো, ওয়েবসাইটে গিয়ে চেক করলো, চেক করে যদি দেখে যে আচ্ছা এই কোম্পানিটার সাথে তো আমাদের ব্যবসা হতে পারে, এই কোম্পানিটার সাথে তো আমরা কোলাবোরেট করতে পারি, ঠিক আছে, তখন তার দেখেন একটা মার্কেটিং কিন্তু হয়ে গেল। ক্লায়েন্টকে কিন্তু সে কোনো অফার করে নাই, সে যাকে উইশ করছে তাকে কিন্তু কোনো অফার করে নাই, সে তাকে উইশ করছে, আর নিচে তার হচ্ছে সিগনেচার রাখে দিছে, তার কোম্পানির ডিটেলস রাখে দিছে। এখন যে দেখতেছে উইশটা, সে নিজে থেকেই হচ্ছে আপনার তার কোম্পানির প্রোফাইলটা চেক করতেছে, ওয়েবসাইটটা চেক করে তার প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা লাভ করতেছে। পরবর্তীতে যদি প্রয়োজন হয় সে নিজেই ধরেন যে ওই কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, কিংবা পরবর্তীতে যদি তাকে মার্কেটিং এর জন্য ইমেল করা হয়, সে তখন মানে বিরক্ত হবে না, কারণ এর আগে তো সেই কোম্পানি সম্পর্কে সে তথ্য জেনেই ফেলছে। তো এগুলো হচ্ছে কিছু মার্কেটিং এর কিছু টেকনিক আছে, বিভিন্ন টেকনিক আছে। সো সেই টেকনিকের পার্টে অনেক ক্লায়েন্টরা, অনেক কোম্পানি তাদের ইমেইলের মধ্যে ইমেল সিগনেচার ব্যবহার করে। বুঝতে পারছেন? তারপর বলছেন যে কমপ্লিমেন্ট স্লিপ ডিজাইন কি। কমপ্লিমেন্ট স্লিপ লিখে সার্চ করেন, কমপ্লিমেন্ট স্লিপ লিখে সার্চ করেন, কমপ্লিমেন্ট স্লিপ। এই যে এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট স্লিপ, ঠিক আছে, ইনভয়েসের মধ্যে কোন একটা স্লিপ ধরেন যে পাঠাবে, কোন একটা টোকেন থাকে না, আমরা যেমন হচ্ছে কোনো কিছুর জন্য আমরা ইনভয়েস করি, বা কোনো ধরেন যে রেফারেন্স ক্রিয়েট করি, সো ওই টাইপের হচ্ছে আপনার স্লিপ দিয়ে দিবে আর কি, কমপ্লিমেন্ট স্লিপ প্রিন্টে যে দেখেন এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট স্লিপ। আবার ইনভয়েস যেটা আমরা বলি হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে ইনভয়েসকে আমরা বলি ক্যাশ মেমো বা মানি রিসিপ্ট, এগুলো আমরা বলি বেশিরভাগ ক্ষেত্রে। বাট ইনভয়েস হিসেবে আপনি ধরেন যে কতগুলো প্রোডাক্ট আপনি সেল করলেন, কতগুলো কোয়ান্টিটি ছিল, সেগুলোর প্রাইস কত, সেগুলোর ট্যাক্স কত আসছে, তারপরে হচ্ছে সাব টোটাল কত, গ্র্যান্ড টোটাল কত, এগুলো দিয়ে আমরা ক্যাশ মেমো তৈরি করি। সো ওটাই হচ্ছে মেইনলি ইনভয়েস। ওকে, আচ্ছা, এখন এখানে আমি একটা জিনিস আপনাদেরকে জানায় রাখি, সেটা হচ্ছে যে যদি লেটার হেড এবং হচ্ছে ইনভয়েস ডিজাইন করতে যান, তো এই ক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট আপনার কাছে দুইটা ভার্সন এক্সট্রা চাইতে পারে। একে তো আপনি ফটোশপ ইলাস্ট্রেটরে করে দিতে পারতেছেন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার যারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন ফটোশপ ইলাস্ট্রেটরে আপনি করে দিবেন। কিন্তু অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে লেটার হেডটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করে দেওয়ার জন্য, অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে ইনভয়েসটা মাইক্রোসফট এক্সেল দিয়ে করে দেওয়ার জন্য। সো যদি কেউ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল শিখে না থাকেন, এটা কিন্তু কম্পিউটার শেখার প্রথম ধাপ। কম্পিউটার শেখার প্রথম ধাপ হচ্ছে
অফিস ফান্ডামেন্টাল কোর্স বলি আমরা এটাকে। সো এখানে হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু শিখি। ঠিক আছে। সো ফান্ডামেন্টাল কোর্স যাদের করা নাই, যারা জানেন না মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানেন না, মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ডিজাইন করে এটা জানেন না, সো ব্যবহারগুলো জানেন না, কিংবা এক্সেলের যে ফর্মুলা অ্যাপ্লাই করার যে ব্যাপারটা, এগুলো যারা জানেন না, তারা ইউটিউব দেখে হোক বা যেভাবে হোক এই কোর্সটা করে নেবেন, এটা শিখে রাখবেন। ঠিক আছে। আর যাদের শেখা আছে তাদের তো কোনো সমস্যা নাই, তারা তো ডিজাইন শিখে আসছেন, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেটা আপনাদের শিখে আসার কথা। বা মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে আপনার হচ্ছে ক্যালকুলেটিভ ফাংশন কিভাবে তৈরি করতে হয়, এগুলো ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে তৈরি করতে হয়, এগুলো আপনাদের জেনে আসার কথা। তো যারা হচ্ছে ফান্ডামেন্টাল কোর্স করে আসছেন তাদের জন্য তো কোনো সমস্যাই নাই। সো তারা কি করবেন, তারা হচ্ছে ওই মাইক্রোসফট ওয়ার্ড, যদি আপনার ক্লায়েন্ট চায় যে ফটোশপ ইলাস্ট্রেটরে না আমাকে মাইক্রোসফট ওয়ার্ডে ডিজাইন করে দিতে হবে, তাহলে তখন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে ইনভয়েসের জন্য এক্সেলে ডিজাইন করে দেবেন। তবে এটা হচ্ছে আপনার অলমোস্ট 80 থেকে 90% ক্লায়েন্টের চাহিদাই থাকবে মাইক্রোসফট ওয়ার্ডে লেটার হেডটা করা। সো যদি আপনি স্টেশনারি ডিজাইনটার মানে সার্ভিসটা ভালোভাবে দিতে চান, তাহলে আমি রেকমেন্ড করব যে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল সম্পর্কে ভালো ধারণা রাখবেন। তাহলে এই অপরচুনিটি যেটা আছে সেটা গ্র্যাব করতে পারবেন। কারণ এই যে দেখাইলাম, আমাদের কনসেপ্ট কিন্তু একটাই, একটা কনসেপ্ট দিয়েই একটা কনসেপ্ট দিয়ে আমরা টোটাল প্রজেক্টটা মেনটেন করতে পারি। ঠিক আছে। এবং এটার জন্য আমরা প্রাইসটা অনেক হাই নিতে পারি ক্লায়েন্টের কাছ থেকে। ওকে। এবং এগুলো হচ্ছে বড় বড় প্রজেক্ট, এবং যারা একেবারে কমপ্লিট স্টেশনারি ডিজাইন করায় তাদের কিন্তু হচ্ছে বাজেটটাও বেশি থাকে, কারণ তারা একবারেই তাদের কোম্পানির যত কিছু দরকার তারা একবারে ডিজাইনটা করে নেয়, সো তাদের বাজেটটাও ভালো থাকে। ঠিক আছে। বাট আপনি ওই যে $5 $10 একটু একটু করে কাজ করার চাইতে আমি মনে করি যে যদি আপনি বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন, মাসে হচ্ছে 50টা কাজ করার চাইতে মাসে 5টা কাজ করা বেশি আরামের হবে আর কি। ঠিক আছে। সো এই প্রজেক্ট গুলো আপনারা এভাবে ধরতে পারেন। আচ্ছা। সো এবারে হচ্ছে আমি একটু আপনাদের দেখাই যে অনেক আইটেম আছে যেগুলোর ডাইমেনশন আসলে আপনি হচ্ছে খুঁজে পাবেন না। ঠিক আছে। এগুলোতে আপনি খুঁজে পাবেন না, এই যে আপনি হচ্ছে গ্রাফিক রিভারে আসবেন, অনেক আইটেমের ডাইমেনশন আপনি খুঁজে পাবেন না। যেমন আপনি লেটার হেড লিখে যদি সার্চ করেন, আপনি লেটার হেড পাবেন। লেটার হেড টেমপ্লেট লিখে যদি সার্চ করেন, লেটার হেড টেমপ্লেট লিখে যদি সার্চ করেন, তাহলে আপনি লেটার হেডের ডাইমেনশনটা পাবেন। এই যে দেখেন, লেটার হেড টেমপ্লেট একটাই $18, দেখছেন। আর ফ্লায়ার কিন্তু $10 $11 বেশি কিন্তু যায় না। বাট লেটার হেড দেখেন $18 পর্যন্ত সেল হচ্ছে। আর লেটার হেডটা আপনার হচ্ছে মোটামুটি বেশ জনপ্রিয় একটা এলিমেন্ট, একটা আইটেম আর কি। হ্যাঁ। বিদেশে যারা হচ্ছে কোম্পানিগুলো আছে আর কি, যারা কোম্পানির দায়িত্বে যারা আছে, তারা এটাকে ফলো করে। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন A4 সাইজ, 8.27 × 11.69, মানে A4 আপনি এখান থেকে ডাইমেনশনটা জানতে পারবেন। আপনি কিন্তু বিজনেস ফোল্ডার লিখে যদি সার্চ করেন সেটাও হয়তোবা জানতে পারার কথা, বাট অনেক আইটেম আপনি হয়তোবা জানতে পারবেন না। ঠিক আছে। যেমন আমি ধরেন যেখানে সার্চ করলাম ফোল্ডার বিজনেস ফোল্ডার লিখে সার্চ করেন, বিজনেস ফোল্ডার টেমপ্লেট লিখে সার্চ করেন, তাহলে এখান থেকে আমরা ডাইমেনশন গুলো খুঁজে নেই। তো এখান থেকে ডাইমেনশন গুলো দেখে নিতে পারেন। এটা কিছুটা হচ্ছে বুক কভার ডিজাইনের মতো। এই টেমপ্লেট হচ্ছে আপনার এই বিজনেস ফোল্ডার যেটাকে আমরা বলতেছি, এটাকে অনেকে বিজনেস ফোল্ডার বলে, অনেকে প্রেজেন্টেশন ফোল্ডার বলে। তো বিজনেস ফোল্ডার বা প্রেজেন্টেশন ফোল্ডারটা অনেকটা বুক কভার ডিজাইনের মতন। দুইটা হচ্ছে আপনার পার্ট থাকবে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড থাকতেছে। এই যে দেখেন, এভাবে ভাঁজ করা যাবে, ফোল্ড হবে। ঠিক আছে। আর এখানে আপনি ডাইমেনশনটা যদি দেখেন, খুঁজে বের করতে একটু কষ্ট হবে আর কি, কারণ অনেক বিজনেস ফোল্ডারের আবার পকেট থাকে, সো এখানে পকেট সহ মাপগুলো আপনি পাবেন না বা বুঝতে পারবেন না। সো এখন ক্লায়েন্ট যদি আপনাকে এই ধরনের কাজ ধরেন যে দেয়, তখন আপনি এখান থেকে ডাইমেনশন না পাইলে কি করবেন? ঠিক না। তো এই ধরনের ডাইমেনশন এখানে আমরা যদি হচ্ছে ধরেন যে এই ডাইমেনশন গুলো জানতে চাই, তাহলে আমরা যেটার হেল্প নিব সেটা হচ্ছে আপনার ভিস্তা প্রিন্ট। ঠিক আছে। ভিস্তা প্রিন্টের হেল্প নিব, কারণ ভিস্তা প্রিন্ট যত ধরনের এলিমেন্ট আছে, যত ধরনের আইটেম আছে, সবকিছুই ভিস্তা প্রিন্টে আপনার ক্যাটাগরি ওয়াইজ সাজানো আছে। ঠিক আছে। মার্কেটে যত কাজ আছে সবগুলোই দেখেন, বিজনেস কার্ডের মধ্যেই ক্যাটাগরিতে দেখেন কত কিছু আছে, পোস্ট কার্ডস এন্ড প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্টে দেখেন কত কিছু আছে। ঠিক আছে। তারপরে সাইন, ব্যানার, মানে এখানে আপনি যদি দেখেন, না হলেও আপনার 400-500 বা 1000-এর কাছাকাছি আপনি ক্যাটাগরি পাবেন। ঠিক আছে। এতগুলো ক্যাটাগরি, এতগুলো আপনার হচ্ছে ভেরিয়েশন আছে। সো আমার যা দরকার ডাইমেনশন সম্পর্কে যা জানতে হবে, সেটা আমি জানবো কোথায় থেকে, সেটা আমি হচ্ছে এখান থেকে সার্চ করে নিতে পারি, বা এখান থেকে আমি ক্যাটাগরি ওয়াইজ খুঁজেও নিতে পারি।
ঠিক আছে, আমি যখন ধরেন যে প্রেজেন্টেশন ফোল্ডার আমার দরকার, বা আমি বিজনেস ফোল্ডার লিখে সার্চ করি, বিজনেস ফোল্ডার, দেখেন এই যে এখানে একটা প্রেজেন্টেশন ফোল্ডারের নাম আছে, আমি বিজনেস ফোল্ডার লিখছি, চলে আসছে প্রেজেন্টেশন ফোল্ডার। চলেন আমি প্রেজেন্টেশন ফোল্ডার লিখে সার্চ করি, এই যে দেখেন প্রেজেন্টেশন ফোল্ডার, প্রেজেন্টেশন ফোল্ডারের এখানে ডাইমেনশনটা আপনি পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন সাইজ কত হতে পারে, 3টে সাইজে হতে পারে। সো আপনি যদি ভিস্তা প্রিন্টের মাপে কাজ করেন তাহলে আপনি লোকালের জন্য সেটা তৈরি করতে পারতেছেন, কিংবা হচ্ছে আপনি এমনি মানে অনলাইন যে প্রিন্ট শপ গুলো আছে সেটার জন্য করতে পারতেছেন। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে তো ক্লায়েন্টরা আপনার ভিস্তা প্রিন্টকেই রেফার করে বা ওটাকে হচ্ছে তাদের পছন্দের শীর্ষে রাখে। তো সেক্ষেত্রে আমি যদি এখান থেকে কাজ করি তাহলে আমার ডাইমেনশন নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর মেইনলি আমাদের ডাইমেনশন তো খুব একটা পরিবর্তন থাকে না, পরিবর্তন থাকে ব্লিডে। ঠিক আছে, যে 0.125 নিবো নাকি 0.11 নিবো নাকি 0.12 নিবো, এগুলোই তো আমাদের জানার ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি যদি ভিস্তা প্রিন্টের জন্য করি তাহলে সব জায়গাতেই সেটা অ্যাকসেপ্টেবল হবে। তো এখানে 3টে মাপ আছে, এখান থেকে আপনি ধরেন যে টেমপ্লেটটা ডাউনলোড করে নিতে পারেন। আপনারা কিন্তু জানেন যে এখান থেকে টেমপ্লেট ডাউনলোড করে নেওয়া যায়। স্পেস এন্ড টেমপ্লেট থেকে আপনি ধরেন যে 6x9 হলে সেটার জন্য টেমপ্লেট ডাউনলোড করে নেন, এই যে এখান থেকে আপনি ডাউনলোড করে নেন। আবার ধরেন যে আপনি এই যে দেখেন এখানে সবকিছু দেওয়া আছে, যে পকেট গুলো আছে এগুলো ভাঁজ হবে, তো আপনি এগুলোতে ডিজাইন করবেন, এভাবে পুরো ডকুমেন্টের মধ্যে ডিজাইন করবেন। যখন প্রিন্ট হবে তখন ওরাই হচ্ছে এই যে এখান থেকে ভাঁজ করে নিবে, এই জায়গাগুলোতে ভাঁজ করে নিবে, আপনাকে কিছু করতে হবে না। আপনি টোটাল একটা ডকুমেন্ট পাচ্ছেন, আপনি শুধু এই যেটাকে ফ্রন্ট ধরেন এটাকে ব্যাক ধরেন, মানে আপনার যে গাটার স্পেস হাবিজাবি এগুলোর জন্য চিন্তা করার কিছুই নাই। আপনার ফ্রন্ট এরিয়া এতটুকু, ব্যাক এরিয়া এতটুকু, পকেট গুলো এতটুকু, সো এতটুকুর মধ্যে ডিজাইন করেন, এতটুকুর মধ্যে ডিজাইন রাখেন, ফ্রন্ট এবং ব্যাকের জন্য ডিজাইন রাখেন, যেভাবে বুক কভার ডিজাইন করছেন ওভাবে। ওরাই হচ্ছে এটাকে কিভাবে কাটতে হবে, কিভাবে ওরা ফোল্ড করবে, এটা হচ্ছে প্রিন্ট শপ থেকে করে নেবে, আপনাকে করতে হচ্ছে না। তারপরে আবার আপনি যদি ধরেন যে মক ডিজাইন করতে চান, যে আমি তো মক ডিজাইন জানি না, তো মক ডিজাইন লিখে যদি আপনি সার্চ করেন, দেখেন তো মক ডিজাইনের জন্য আসে কিনা। এখানে আপনি সবকিছুই পাবেন, এখানে যত ধরনের প্রিন্টের এলিমেন্ট আছে আসলে সবকিছুই পাবেন। হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে মক ডিজাইন দিয়ে আসে নাই, তো শুধু মক দিয়ে দেখি। এই যে শুধু মক দিলে আমাদের এখানে চলে আসতেছে, সো মক্সে আমরা চলে যাচ্ছি, বা কাস্টম মক্সে আমরা যেতে পারি। ঠিক আছে, যে কাস্টম প্রিন্ট যেগুলো হবে, সো এই যে কাস্টম মক, এটাতে আমরা দেখতে পারি। সো এই যে দেখেন স্পেস এন্ড টেমপ্লেটস, সো এটা তো কঠিন কিছু না, আমি আমি জানি না, ঠিক আছে, আমি স্পেস এন্ড টেমপ্লেটসটা এখান থেকে দেখে নিচ্ছি। আমি দেখে তারপরে হচ্ছে এখান থেকে কি করব, এখান থেকে ধরেন যে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মগের জন্য, সো এটা টোটাল একটা ডকুমেন্ট। তারপরে কি হবে, এটা এই যে টোটাল ডকুমেন্টটা পরবর্তীতে প্রিন্ট হবে, রোল করবে ওরা, ওদের কাজ এটা। আমার হচ্ছে এটা দেখার বিষয় না যে আসলে গোল কিভাবে হবে, ওরা কিভাবে গোল করে প্রিন্ট করবে, এটা আমার জানার বিষয় না। আমার হচ্ছে ডকুমেন্টটা হবে স্ট্রেইট একটা ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা আমি ডিজাইন করে দিব। ওরা কি করবে, প্রিন্ট করার সময় যেই প্রসিডিউর ফলো করে তারা প্রিন্ট করে, তারা তখন টেমপ্লেটটাকে ওইভাবে ব্যবহার করে প্রিন্ট করবে। সো এটা আমাদের দেখার বিষয় না। সো আমার আমার যে এলিমেন্ট দরকার সেটাই কিন্তু আমি এখান থেকে ডাইমেনশনটা নিয়ে নিতে পারতেছি, এখান থেকে আমার কিন্তু সেই ডাইমেনশনটা নেওয়া সম্ভব হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, বিজনেস ফোল্ডার অনেকটা ব্রুশিয়ারের মতো না, বিজনেস ফোল্ডার অনেকটা বুক কভারের মতো। ব্রুশিয়ারে তো আপনার হচ্ছে 3টা ফোল্ড থাকে নর্মালি, এটাতে হচ্ছে 3টা ফোল্ড থাকে না। এটা হচ্ছে আপনার 2টা ফোল্ড থাকবে, ফ্রন্ট এবং ব্যাক, যেভাবে আমরা বুক কভার ডিজাইন করছিলাম ওই বুক কভারের মতো। তো আমার কথা হচ্ছে যে আপনাকে আলাদা করে প্রিন্ট ডাইমেনশনটা সেট আপ করতে হবে না, কারণ এখানে আপনার পকেটের ব্যাপার থাকে, তো অনেকগুলো পকেট থাকে, নিচে আরো ছোট ছোট ভাঁজ থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা ভিস্তা প্রিন্ট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, টেমপ্লেট ডাউনলোড করে তার উপরে ডিজাইন করবেন। ঠিক আছে, আচ্ছা, এক্সেলে ডিজাইন করে কিভাবে, এখানে তো ক্যালকুলেট করা যায়, তাহলে আপনি যেখানে কোর্স করছেন তারা আপনাকে হচ্ছে ফাঁকি দিচ্ছে। ঠিক আছে, আপনার হচ্ছে ক্যালকুলেট করে, আপনার এক্সেলে ক্যালকুলেট করে, ঠিক আছে, কিন্তু ওই ক্যালকুলেশনটা আপনার হচ্ছে অটোমেটেড করা যায়, ফর্মুলা দিয়ে অটোমেটেড করা যায়, এবং সেটা কোথায় হবে অটোমেশনটা, সেটা আপনার হচ্ছে ওই এক্সেলের ডিজাইনেই হবে। সো এক্সেলেও ডিজাইন করা যায়, মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটা সেটাতেও ডিজাইন করা যায়। ঠিক আছে, আপনি যেখানে হয়তো এটা শিখছেন তারা আপনাকে এটা শিখায় নাই, তো আপনি ইউটিউব থেকে একটু এটা দেখে নিন। বেসিক ফান্ডামেন্টাল কোর্স যেটা 6 মাসের যেটা কোর্স হয়, সেখানে কিন্তু এগুলো সব শেখায়, ফর্মুলা, ডেটাবেজের কাজ, এক্সেস দিয়ে ডেটাবেজের কাজ, ঠিক আছে, পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশনের কাজ, এক্সেল দিয়ে হচ্ছে আপনার ক্যালকুলেশন, বলতেছেন ক্যালকুলেশন তো কিছু ফর্মুলা, কিন্তু সেই ফর্মুলাগুলোকে তো অটোমেটিক করতে হবে, অটোমেটিক্যালি কাজ করবে। ঠিক আছে, যেমন ধরেন যে আমাদের বিদ্যুৎ বিল যে আগে যেভাবে হইতো আর কি, বিদ্যুৎ বিলটা যে আসতো সেটা কিভাবে করতো, এখন তো সফটওয়্যারে আপনার হচ্ছে ব্যবহার করে আর কি। হ্যাঁ, এখন তো আপনার হচ্ছে সফটওয়্যার গুলো ব্যবহার করতেছে, আগে তো এক্সেলই ব্যবহার করতো। তো একটা ডিজাইন তো করাই থাকতো,
সেখানে শুধুমাত্র আপনার ডেটাগুলো পরিবর্তন করে দেয়, ডেটা পরিবর্তন করে দেয়, সেটা অটোমেটেড হচ্ছে আপনার যোগ বিয়োগ গুণ ভাগ যা দরকার যেভাবে দরকার কত পার্সেন্টেজ কি সবকিছু বের হয়ে যাবে, তখন ওটাকে প্রিন্ট করে দিলে আপনি ডিজাইন আকারে সেটা পেয়ে যাচ্ছেন। তো এটা তো অবশ্যই এক্সেলে শেখানোর কথা। এটা ছাড়া ফান্ডামেন্টালের তো এটা অসম্পূর্ণ, কারণ জবের জন্য যারা কোর্স করে তাদেরও এটা ডিজাইন জিনিসটা জানতে হয়। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এটা আপনারা ইউটিউবে খুঁজলে অনেক পাবেন আর কি, অনেক ভিডিও পাবেন ফান্ডামেন্টাল। যারা একেবারে কোর্স করেনি নাই, ডাইরেক্ট হচ্ছে গ্রাফিক ডিজাইনের কোর্স করতেছেন, তাদের ক্ষেত্রে বলবো তারা আপনারা একদম প্রথম থেকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এই জিনিসগুলো একদম প্রথম থেকে দেখবেন। এবং পাওয়ার পয়েন্টটাও দরকার হয়, অনেক সময় ক্লায়েন্ট হচ্ছে আপনাকে পাওয়ার পয়েন্টের টেমপ্লেট দিবে, মানে আপনার যে ব্রিফটা, যে ডকুমেন্টটা থাকবে, সেই ডকুমেন্টটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টে দিবে, এমনিতে লিখা হিসেবে দেয় না, আপনি কপি পেস্ট করে ব্যবহার করবেন না। ক্লায়েন্ট করে কি পাওয়ার পয়েন্টে এগুলো দিয়ে দেয়, ইমেজ গুলো পাওয়ার পয়েন্টে দিয়ে দিবে। সো পাওয়ার পয়েন্টের ব্যবহার যদি আপনি না জানেন তখন তো আপনি কাজ করতে পারবেন না। তো এই জন্যই এই জিনিসগুলোকে ফান্ডামেন্টাল বলা হয়, কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স বলা হয়, যে এই জিনিসগুলো না জানলে পরবর্তীতে অন্যান্য জিনিসগুলো একটু কঠিন হয়ে যায়। পারবেন না ব্যাপারটা এমন না, বাট কঠিন হয়ে যায়। ফ্লায়ার এন্ড ব্রুশার ডিজাইন ক্লাস কি হয়েছে? হ্যাঁ, ফ্লায়ার ডিজাইনের ক্লাস হয়ে গেছে আপনাদের। ওকে। আচ্ছা, এবার হচ্ছে যে আপনারা টেমপ্লেট নিয়ে যখন কাজ করতেছেন, যখন কাজ করবেন, তখন দেখেন যে কোনো একটা ডিজাইন করবেন, হয় বিজনেস কার্ডের হোক বা ইনভেলপের হোক। ঠিক আছে, আমি যদি ধরেন যে এখানে ইনভেলপটা একটু দেখায় দেই, আমরা ধরেন যে এখান থেকে সার্চ করতে পারি ইনভেলপ, অথবা এখান থেকে আমরা খুঁজেও নিতে পারি যেমন কাস্টম টিকিট। অনেক আপনারা হচ্ছে ওই যে ক্লায়েন্টরা যে বিভিন্ন ধরনের পার্টি অ্যারেঞ্জ করে, তারপরে বিভিন্ন ধরনের কনসার্ট হয়, তখন কিন্তু হচ্ছে এই যে কাস্টম টিকিট গুলো ডিজাইন করে নেয়। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার গিফট কার্ড হোল্ডার, কি কার্ড হোল্ডার, তারপর হচ্ছে আর কত কিছু আছে। দেখেন এখানে অনেক জিনিস আছে যেগুলো আপনি কখনোই শুনবেন না, কখনোই হয়তো কাজ করবেন না, হঠাৎ করে একদিন দেখতেছেন ক্লায়েন্ট এটা চায় বসে আছে। তো সবকিছু মুখস্থ রাখা সম্ভব না, আপনাকে জানতে হবে যে কোথায় গেলে আমি পাবো। সেটা আমার যদি জানা থাকে, আমি ওকে, আমি আমার ডাইমেনশন দরকার, আমি এখান থেকে ডাইমেনশন নিলাম, ডিজাইন তো আমার উপরে, আমি যেমন খুশি তেমন ডিজাইন করতে পারতেছে। ঠিক আছে। আচ্ছা, এক্সেল যেভাবে ফাইল দেওয়া হয় তেমনি করে কি ক্লায়েন্টকে দিতে হবে? হ্যাঁ, এক্সেলে যেভাবে ফাইল দিতে হয় ওভাবেই দিতে হয়। আচ্ছা, আহ টেমপ্লেট নামায় দেখান একটা, হ্যাঁ অবশ্যই দেখাবো। র্যাক কার্ড কি হিরো অ্যাড ব্যানারের মধ্যে পড়ে? না, র্যাক কার্ড হিরো অ্যাড ব্যানারের মধ্যে পড়ে না, র্যাক কার্ড আলাদা, ওটা আমাদের ক্লাস আছে পরে। ঠিক আছে। আচ্ছা, তো আমি ধরেন যে ইনভেলপের জন্য যদি বলি, আমি কিন্তু হচ্ছে এর আগে আপনাদের ভিস্তা প্রিন্ট থেকে কি দেখাই নাই? ভিস্তা প্রিন্ট থেকে এর আগে হচ্ছে আমি আপনাদের টেমপ্লেট ডাউনলোড করে দেখাই নাই? যে এই যে আমরা এখান থেকে ধরেন যে আসলাম, এই যেটা আমাদের কি ইনভেলপের টেমপ্লেট। সো এখানে সাইজ আছে, অনেক ধরনের সাইজ আছে, দেখেন কতগুলো সাইজ আছে। সো ক্লায়েন্ট আপনাকে এভাবে বলতে পারে যে এই যে সাইজটার কথা বলে দিতে পারে, সো ওই সাইজ অনুযায়ী আপনি হচ্ছে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে। আপনার হচ্ছে এই যে এখান থেকে আপনাকে ক্লায়েন্ট ধরেন যে বলে দিল যে 5x5 কার্ডের জন্য আমার একটা ইনভেলপ দরকার। সো 5x5 এর জন্য আপনার ইনভেলপ সাইজ হতে হবে 5.75x5.75 এটার জন্য আর কি। ঠিক আছে, এভাবে আপনাকে ডাইমেনশনটা বলে দিবে ক্লায়েন্ট। আর যদি ক্লায়েন্টের জানা না থাকে, তাহলে ক্লায়েন্ট হয়তো আপনাকে ওই ইয়েটা দেখাবে, এক্সাম্পল দেখাবে, কিংবা বলবে যে ঠিক আছে তুমি স্ট্যান্ডার্ড যেটা সেটা করে দাও। তো আপনি চারটার মধ্যে যে কোনো একটা করে দেবেন। যদি আপনার ক্লায়েন্টের নিজস্ব সাইজ জানা না থাকে, চারটা বললে চারটার মধ্যে যে কোনো একটা আপনি করে দেবেন, সমস্যা নাই। আর ক্লায়েন্ট যদি বলে তাহলে এই চারটার মধ্যেই আপনাকে বলবে, এর বাইরে বলবে না। ঠিক আছে, এর বাইরে বলবে না। ক্লায়েন্ট যদি ডাইমেনশন দেয় এর মধ্যেই দিবে, আর যদি না দেয় তার মানে ক্লায়েন্ট জানে না, না জানলে আপনি চারটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এই যে এখানে দেখেন স্পেস এন্ড টেমপ্লেট। সো এখানে আমি যাব, এখান থেকে আমি ধরেন যে এই যে 4.25x9.5 যেটা আছে এটাকে ধরেন যে আমরা ডাউনলোড করবো। দেখেন এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওই যে উপরের ফোল্ডটা, যেটা হচ্ছে আপনার গাম দিয়ে লাগানো থাকবে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জয়েন থাকবে গামের জন্য এই জিনিসগুলো। আর এটা হচ্ছে আমাদের একদম ফ্রন্ট সাইডটা, আর এটা হচ্ছে আমাদের ওই যেখানে হচ্ছে আঠা এসে লাগবে আর কি। এটা দুইটা সাইড থাকে না, ফ্রন্ট এবং ব্যাক, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, এটা হচ্ছে আমাদের ব্যাক। ঠিক আছে। তো এখান থেকে আপনি পিডিএফ এ ডাউনলোড করতে পারেন, এসভিজি তে ডাউনলোড করতে পারেন, এআই ফরম্যাটে ডাউনলোড করতে পারেন, তিনটে যে কোনো একটা করতে পারেন। সো যদি ফটোশপে করেন সেক্ষেত্রে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। যদি ইলাস্ট্রেটরে করেন আমি বলবো যে পিডিএফ করলেও হবে, সমস্যা নেই, ইলাস্ট্রেটর করলেও সমস্যা নেই। সো আমি ইলাস্ট্রেটরটাই ডাউনলোড করতেছি, জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে আমাদের দেখেন ফাইল ডাউনলোড হয়ে গেছে। কোনটা বেস্ট না, আসলে কোনটা কম ওই কোম্পানির দরকার এটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে। এখন ক্লায়েন্ট আবার পছন্দের ব্যাপার আছে, এখন ক্লায়েন্ট কোনটা পছন্দ করবে। এখন কেউ মনে করতে পারে যে আমি ছোট খাম ব্যবহার করব, কেউ হয়তো বা বড় খাম ব্যবহার করতে পারে। তো এটা ক্লায়েন্টের পছন্দ, তার প্রয়োজন, এটা বেস্ট বলা যাবে না। ইনভেলপ চারটাই চলে। ঠিক আছে, ইনভেলপ আপনার চারটাই চলবে, যে কোনো একটা। এখন ক্লায়েন্টের আপনার মানে এখানে চারটা না পাঁচটা, কয়টা আছে, ছয়টা আছে।
ছয়টাই আপনার হচ্ছে চলবে। ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে আপনি সেটাতে করবেন, বেস্ট জানার তো আমাদের দরকার নাই। আমরা ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট আমাকে যেটা দিবে আমি সেটা করে দেবো। ঠিক আছে, আমরা হচ্ছে বেস্ট যদি বুঝাইতে যাই ক্লায়েন্টকে যে এটা নেন এটা বেস্ট হবে, তখন কনফিউশন হবে। আমি একটা ক্লায়েন্টের সাথে কাজ করতাম, তো সে আবার থার্ড পার্টি ছিল, সে আরেকজনের কাছ থেকে কাজ নিয়ে আমাকে দিত। ঠিক আছে, তো তাকে আমি হচ্ছে যখন ধরেন যে মানে ব্যাপারটা কেমন, যে ওই টিম ভিউয়ারের মাধ্যমে, তখন টিম ভিউয়ারের মাধ্যমে কলে আসা হইতো, মানে সে তার সাথে আমার কথা হইতো, হোয়াটসঅ্যাপে কলে থাকতাম, আর টিম ভিউয়ারে তার পিসিতে আমি ডিজাইনটা করে দিতাম ওই ক্লায়েন্টের। ঠিক আছে, এটা তার জন্য সুবিধার ছিল, এবং সে চাইতো যে সেই জিনিসগুলো যেন একটু দেখতে পারে, যেন পরবর্তীতে ছোটখাটো যে এডিশন গুলো দরকার সেগুলো সে যেন নিজে করতে পারে। তো তাকে যখন আমি বলতাম যে এই যে ফন্ট সাইজটা 14 হলে ভালো হবে, 15 হলে ভালো হবে, তো সে বলতো যে না, ক্লায়েন্টকে এই অপশন দেওয়া যাবে না। সে কিন্তু আমার ক্লায়েন্ট, কিন্তু সে কাজ করতেছে আবার আরেকজনের কাছ থেকে নিয়ে। তো বলছে না, ক্লায়েন্টদেরকে এই অপশনগুলো দেওয়া যাবে না, ক্লায়েন্টকে আপনি যত বেশি অপশন দিবেন ক্লায়েন্ট সেটাকে তত বেশি প্যাঁচাবে। এটা তোমার কাছে বেস্ট মনে হতে পারে, কেন বেস্ট হলো এখন আমাকে এক্সপ্লেন করো। এই এক্সপ্লেন করতে যা দেখবেন যে আপনার 2টা অর্ডারের সময় শেষ হয়ে গেছে। সো ক্লায়েন্টকে বেশি এক্সপ্লেন করতে যাবেন না, যদি যে যতটুকু প্রশ্ন করবে ততটুকু। ঠিক আছে, তাহলে আমার এটা ডাউনলোড হয়ে গেছে না? সো এখান থেকে আমার দেখেন এই যে ফাইলটা, আমি এই যে ফাইলটাকে কি করতেছি, এই যে দেখেন এটা আমাদের ফাইল ডাউনলোড হয়েছে। এটাকে আমি ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করলে যেহেতু এআই ফাইল, সুতরাং এটা অবশ্যই অ্যাডোবি ফটোশপ দিয়েই তো, ইলাস্ট্রেটর দিয়েই তো ওপেন হবে নাকি। এই যে দেখেন, এই যে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের, এই যে এগুলো হচ্ছে আমাদের রেড এরিয়াটা, এটা আমাদের টোটাল ডকুমেন্টের এরিয়া। তো এই যে টোটাল আর্টবোর্ডের মধ্যে এইভাবে করে আমরা ডিজাইনটা করে দিব। করে দেওয়ার পরে যখন ওরা প্রিন্ট করবে, প্রিন্ট করার সময় ওরা এই যে এই লাল দাগ বরাবর কেটে নেবে। কেটে নেওয়ার পরে তারপরে হচ্ছে এইগুলো ভাঁজ করার যে দায়িত্ব, এটা ওরাই হচ্ছে ভাঁজ করে, এটাকে ওরাই আপনার ইনভেলপ বানায় দিবে। আমাদের এটা কাজ না, আমাদের কাজ কতটুকু, আমাদের কাজ হচ্ছে এই যে এই জায়গাটাতে ডিজাইন করা। এইখানে যদি ডিজাইন আমরা করতে চাই তাহলে করতে পারি, এটা সচরাচর করে না মানুষ। ডিজাইনটা সবসময় এইখানে থাকে, ডিজাইনটা এই জায়গাটাতেই থাকে। ঠিক আছে, সো আপনি এইখানে হচ্ছে আপনি ডিজাইনটা করবেন। সো আপনি ধরেন যে এই জায়গায় একটা ডকুমেন্ট নিয়ে নিলেন, একটা শেপ তৈরি করে নিলেন, এর মধ্যে আপনার ডিজাইনটা থাকবে, আমাদের স্ট্রোকের দরকার নাই। এখানে আপনি হচ্ছে ডিজাইনটা করবেন, সো এখানে আপনি একটা শেপ নিয়ে নিলেন। আপনি চাইলে পুরোটাই একটা শেপ নিতে পারেন, পুরোটাতেই একটা শেপ আপনি নিতে পারেন চাইলে। ঠিক আছে, সো যেমন ধরেন যে আমি এখান থেকে এই যে এই রেড যেটা আছে, আমি এটাকে একটু মাউসের ধরেন যে রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। সো রেড, এটা কিন্তু একটা শেপ, দেখেন এই যে একটা শেপ কিন্তু এটা। ঠিক আছে, তো আপনি যদি মনে করেন যে এটাকে হচ্ছে আমি ফিল কালার দিব, যে ফিল কালার দিয়ে দিলাম, দেখেন পুরোটা জুড়ে চলে আসছে না? পুরোটাই আপনার একটা ডকুমেন্ট। যদি আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড থাকে না, আমরা ব্যাকগ্রাউন্ড নেই, তো আমরা ব্যাকগ্রাউন্ড যেহেতু নেই, সুতরাং আমরা এরকম একটা টোটাল ডকুমেন্টের উপরে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে উপরের দিকে ধরেন যে এটাকে রেখে দিতে পারি, যেটা এটা হচ্ছে সবার উপরে থাকবে, অ্যারেঞ্জ টু ফ্রন্ট আমরা এখানে করতে পারি। আবার এই যে এখানে রেডটা মানে এখানে একটা আছে, এটা ক্লিপ মাস্ক করা ছিল, এই যে দেখেন এটা ক্লিপ মাস্ক করা আছে। ঠিক আছে, এটাকে আমরা যদি একটু ক্লিপটা অফ করে দেই, এই যে দেখেন, আমরা চাইলে কি করতে পারি যে এই অনুযায়ী এখানে বসা রাখতে পারি, যে আমরা টোটাল ডকুমেন্টের মধ্যেও নিতে পারি, অথবা শুধুমাত্র ওই অনুযায়ী এটাকে মানে সেট করে আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে এখানে এখন আমরা কি করব, আমরা ধরেন যে শেপ গুলো নিব, এখানে শেপ তৈরি করব আর ড্র করব, আমাদের আর কোনো কাজ নাই। আমরা চাইলে পুরো ডকুমেন্টের উপরে, দেখেন পুরো ডকুমেন্টের উপরে আমি একটা শেপ নিয়ে নিতে পারি, পুরো ডকুমেন্টের উপরে আমি একটা শেপ নিয়ে নিতে পারি, এটাও আমাদের হতে পারে। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে একদম ফ্রন্টে রাখবো। আর এই জিনিসগুলো, এই দাগগুলো আমরা চাইলে রাখতেও পারি, চাইলে ডিলিটও করে দিতে পারি, আমাদের ডাইমেনশন এখানে যেটা সেট করা আছে। সেই দাগগুলো আমাদের বোঝার জন্য আমরা কন্ট্রোল আর দিয়ে, রুলার দিয়ে যদি এখানে দাগগুলো সেট করে নিই, যে এটা হচ্ছে আমাদের ফ্রন্টের এরিয়া হবে, এটা হচ্ছে আমাদের ফ্রন্টের এরিয়া। এই যে এখানে যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি, এগুলো হচ্ছে আপনার গ্লু এরিয়া, মানে এখানে হচ্ছে আপনার গাম বসাবে, এগুলো দিয়ে পরবর্তীতে ওই যে জয়েন করবেন। আপনারা যদি কোনো একটা ইনভলভ খুলে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো জয়েন থাকে। ঠিক আছে, সো এখান থেকে আপনি প্রথমত দাগগুলো টেনে নিতে পারেন, যে এখানে হচ্ছে আমার এভাবে এগুলো থাকবে, এই যে এখানে এটা আছে। তো যদি এটাতে আমাদের ডিজাইন করতে হয় না, তারপর আমি ধরেন যে এখানে দাগ দিয়ে নিলাম আর কি, গ্রিড টেনে নিলাম। আমাদের মেইন ডিজাইনের জায়গা হচ্ছে এইটা, আর বাকিগুলো আপনি চাইলে দাগ দিয়ে নিতে পারেন। তারপরে যদি আপনার এখান থেকে এগুলো কিছুই না থাকে, কিছুই যদি না থাকে, দেখেন এগুলো যদি কিছুই না থাকে, এগুলো যদি আপনার কিছুই না থাকে, এগুলো যদি কিছুই আপনি নাও রাখেন তারপরেও কোনো সমস্যা নাই। যেগুলো যদি আপনি কিছুই না রাখেন, যে এতটুকু থাকলো, এগুলো সব রিমুভ করে দিলেন, দেখেন এগুলো সব রিমুভ করে দিচ্ছেন, দেখেন আপনার কিন্তু ডাইমেনশনটা চলে আসছে। এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ফাইলটা তারা প্রোভাইড করে, ভিস্তা প্রিন্টও বলে যে এই দাগগুলো না রাখতে।
আপনি দাগ অনুযায়ী ধরেন যে গ্রিড গুলো টেনে নিলেন। এখন আপনার কাজ হচ্ছে কতটুকু জায়গায়, এই যে এতটুকু জায়গায় হচ্ছে আপনার কাজ, এতটুকু জায়গায় আপনার হচ্ছে ডিজাইনটা করতে হবে। এই যে এতটুকু জায়গায় আপনার ডিজাইনটা করতে হবে, এতটুকু করে বাকিটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দিলে প্রিন্ট শপ এটা হচ্ছে ইনভেলপে কনভার্ট করে নেবে। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে ডিজাইন করতে চাই, দেখেন একটা কনসেপ্ট আমরা তৈরি করব, একটা কনসেপ্ট, আমরা একটা কনসেপ্ট তৈরি করব, সেটা দিয়ে আমরা সবকিছুতেই হচ্ছে সেই ডিজাইনটা আমরা বসায় দিতে পারি। যেমন আমরা এখানে কি করতে পারি, ধরেন যে এটাকে এখানে নিলাম, তারপর এখানে নিচে আরেকটা ধরেন যে শেপ নিলাম এই জায়গাটাতে, যে এখানে আমরা একটা শেপ নিচ্ছি এভাবে, জাস্ট একটা বর্ডার রাখলাম আর কি, প্রথমত বর্ডার রাখলাম। এখন এই জায়গাটাতে আমরা কি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতে পারি, এফ দিয়ে প্রথমেরটাকে লক করে দিলাম, পরেরটা যেটা আছে পরেরটাকে ধরেন যে একটু বড় করে দিলাম, এই যে বড় করে দিলাম, এই পাশ থেকে এটাকে একটু কমায় দিচ্ছি, ধরেন যে কালার অন্য একটা কালার দিই, সরি, এখান থেকে আমরা অন্য একটা কালার ধরেন যে দিলাম, যে এই কালারটা আমরা ব্যবহার করতে চাচ্ছি। সো এটাকে আমরা মডিফাই করতে পারি, আমরা শেপ ডিজাইন কমপ্লিটলি নিজেদের উপরে, আপনি কেমন ডিজাইন করতে চাচ্ছেন। যেমন আমি এই যে এই পয়েন্ট গুলোকে বা শুধু একটা পয়েন্টকে যদি আমি ধরেন যে একটু রাউন্ড করে দিলাম, যে এতটুকু রাউন্ড থাকবে, আমরা এটাকে একটু ব্ল্যাক টাইপের তো ধরেন একটু গ্রে টাইপেরও রাখতে পারি, কমপ্লিটলি ডিপেন্ড করতেছে আমাদের উপর আমরা কি করতে চাই। এখানে ধরেন যে অথর নেম থাকবে, ইনভেলপে কে পাঠাইলো সেটা হয়তো থাকতে পারে। হ্যাঁ, ধরেন যে আপনি বললেন যে অথর নেম, অথর নেম, আপনি এটাকে হচ্ছে বড় করে দেন, ফন্ট সাইজটা একটু বড় করে দিলেন, ফন্ট আমরা মনসার্ট ব্যবহার করতেছি। ধরেন যে আমরা এখানে হচ্ছে ফন্ট সাইজ ব্যবহার করলাম, এখানে কি কালার দিলে ভালো লাগবে বলেন তো, এখানে আমাদের বাই ডিফল্ট আছে ব্ল্যাক, আমরা কি কালার দিলে এটা সুন্দর লাগবে, এখানে আমরা ধরেন যে দিলাম বিজনেস টাইটেল, অর্থাৎ যেটা হচ্ছে ডেজিগনেশন হিসেবে আমরা ব্যবহার করি। তো সেটা অবশ্যই কি হবে, এটা যে বিজনেস কার্ডের মতন সেম জিনিসগুলো, কন্টেন্ট গুলো কিন্তু বিজনেস কার্ডের জন্য। আবার ক্লায়েন্ট যদি আপনাকে আলাদা কন্টেন্ট দেয় সেটা ভিন্ন ব্যাপার, ক্লায়েন্ট কি কন্টেন্ট দিল সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন যে এই জায়গাগুলোতে আপনাকে বিজনেস কার্ডের কন্টেন্ট গুলোই ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, সেই দুইটা কালার, কি কালার দিলে ভালো হয় কি বলছেন? আহ সাদা, সবাই বলতেছেন যে সাদা বা লাইট কালার, হ্যাঁ সাদা অথবা লাইট কালার। সো আমরা এখানে সাদা দিলে সব থেকে বেশি ভালো লাগবে, সো দুইটাকে আমরা সিলেক্ট করলাম। আর আমাদের এখান থেকে ধরেন যে আইড্রপার টুল দিয়ে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম, তাহলে একদম স্পষ্ট বোঝা যাবে। তো এটা ধরেন যে হইলো। তারপরে আপনি ধরেন যে এই জায়গাটাতে কি করতে পারেন, আপনি হচ্ছে এখানে আদার যে ইনফরমেশন গুলো আছে, যেমন ধরেন প্লাস, ডাবল, 1 2 3 4 5 6 7 8 9 0 নাম্বার, তারপরে ধরেন যে ইমেইল, ঠিক আছে, info@, ধরেন যে বললেন যে কোম্পানি নেম .com, আর ওয়েবসাইট অ্যাড্রেস দিলেন www.companyname.com। ঠিক আছে, তবে ইন আপনার হচ্ছে ইনভেলপের ক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা খুব একটা ব্যবহার করা হয় না আসলে, এটা খুব কম ব্যবহার করে, ক্লায়েন্টদেরকে দেখছি এটা খুব কম ব্যবহার করে। ঠিক আছে, অ্যাড্রেসটা খুব কম ব্যবহার করে, আপনার এই জিনিসগুলি বেশি ব্যবহার করে। অ্যাড্রেসটা আমরা বিজনেস কার্ডে ব্যবহার করতে পারি, ওই জন্য বললাম যে ক্লায়েন্ট আপনাকে কি কন্টেন্ট দিচ্ছে এটার উপরে ডিপেন্ড করবে আপনি কি করবেন। ঠিক আছে, তবে আমি যতটুকু দেখছি ক্লায়েন্টরা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার অ্যাড্রেসটা এই ইনভেলপে ব্যবহার করে না। ঠিক আছে, পোস্ট কার্ডে এগুলো ব্যবহার খুব কম করে, করে না একেবারেই করে না তা না, বাট খুব কম করে আর কি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা ধরেন যেটাকে অ্যাভয়েড করলাম, আমরা চাইলে তো দিতেই পারি। এখানে আমরা ধরেন যে একটু জায়গা রাখলাম, এই জায়গাটাতে আমরা আইকন ব্যবহার করব। আর এইখানে আমরা ব্যবহার করবো হচ্ছে লোগো। ঠিক আছে, ধরেন যে আমরা এখানে ব্যবহার করতেছি লোগো, এখানে লোগোর জন্য জায়গা রাখলাম। তাহলে এর বেশি কিন্তু কিছু না, এই কনসেপ্টে একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন, এই কনসেপ্টে সবগুলোই হবে, যে উপরের দিকে এরকম থাকবে, নিচের দিকে কন্টেন্ট থাকবে, একটা বার থাকবে, মানে সেম ডিজাইন, ডকুমেন্ট আলাদা হবে, সাইজ আলাদা হবে, উপরের দিকে কতটুকু থাকবে, কেমন থাকবে শেপ, নিচের দিকে কেমন শেপ থাকবে, এটা হচ্ছে আপনার মেইন জানার ব্যাপার। ঠিক আছে, তো এটাকে আমরা যদি ধরেন যে আপাতত একটু আপার কেসে করে দিলাম, এবং ফন্টটাকে ধরেন যে বোল্ড করে দিলাম। ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের কালারটা দিয়ে দিলাম, যে এটা ধরেন যে আমাদের ব্র্যান্ড কালার, এই যে এই কালারটা আমাদের ধরেন যে ব্র্যান্ড কালার, এটা এখানে আমরা দিয়ে দিলাম। তো এই যে, তাহলে আমাদের একটা ইনভেলপ ডিজাইন হলো। তো এখন এটাকেই কি আপনি হচ্ছে রিসাইজ করে বিজনেস কার্ড বানাইতে পারবেন না? মানে আপনার জানতে হবে যে হ্যাঁ উপরের দিকে আমি কোন শেপ ব্যবহার করব, নিচের দিকে আমি কেমন শেপ ব্যবহার করতেছি, এখানে আমি আইকন ব্যবহার করব কিনা, আমি এখানে কি কি তথ্য ব্যবহার করব, এগুলো আমার ক্লায়েন্ট আমাকে দিয়ে দিবে এবং ওই অনুযায়ী জাস্ট রিঅ্যারেঞ্জ করব। ঠিক আছে, এখন আইকন ব্যবহার কি আমি আপনাদেরকে দেখাইছি, যে ফ্রিপিক থেকে আপনারা আইকন কিভাবে নিতে পারেন।
সো দেখেন freepik.com এ যদি যান, freepik.com, এখান থেকে আপনারা কি লিখে সার্চ করবেন, যে ধরেন কন্টাক্ট আইকন লিখে সার্চ করবেন, কন্টাক্ট আইকন লিখে সার্চ করবেন। ঠিক আছে, হ্যাঁ দেখাইছি, আমি আরেকবার দেখাই দিচ্ছি, অনেকেরই প্রবলেম থাকে। সো কন্টাক্ট আইকন লিখে সার্চ করলাম, তারপর এখানে আমি প্রথমত অ্যাসেট টাইপ হচ্ছে ভেক্টর দিব, আর হচ্ছে আমি লাইসেন্স দিব ফ্রি, যে ফ্রি গুলো শুধুমাত্র আমাকে দেখায়। ঠিক আছে, সো এখান থেকে আমি যেটা নিব, এর আগে যেটা নিছিলাম হয়তো আপনাদেরকে যদি দেখায় থাকি, তাহলে যেখানে অনেকগুলো আইকন একসাথে আছে এই টাইপের একটা আইকন আমরা নিব, আইকন সেট নিব আর কি। যেখানে অনেকগুলো আইকন আছে তাহলে আমাদের জন্য সুবিধা হবে, তাই না? এটা সম্ভবত হচ্ছে এই যে এটা, এটা অথবা